যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে একেবারেই পাত্তা পায়নি ইসরায়েল। পুরনো মিত্র তেল আবিবকে উপেক্ষা করে উপসাগরীয় দেশগুলোর উপর ছিল মার্কিন রাষ্ট্রনেতার সম্পূর্ণ মনোযোগ। কোটি কোটি ডলারের চুক্তির ঝড় বইয়ে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন বন্ধুত্বের চাইতে আর্থিক মুনাফা ও আমেরিকার স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। তার এমন সিদ্ধান্তে চমকে গেছেন বহু আন্তর্জাতিক বিশ্লেষক। বিষয়টিকে তারা দেখছেন ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তনের ইঙ্গিত হিসেবে। তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলোর সঙ্গে বিশালাকার বাণিজ্যিক চুক্তি হলেও ইসরায়েল ছিল সম্পূর্ণ আড়ালে। এর ফলে প্রশ্ন উঠেছে, মার্কিন মদতপুষ্ট তেল আবিব কি হারাবে আমেরিকার সমর্থন? আর এমন কিছু ঘটলে নেতানিয়াহু কি পারবেন ইসরায়েলের পতন ঠেকাতে? হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে সর্বশেষ বৈঠকের সময় ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের তীব্র বিরোধিতার মুখেও থেমে থাকেননি ট্রাম্প। একইভাবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণায় ইসরায়েলের নিরাপত্তার কোনো নিশ্চয়তা রাখা হয়নি। এখানেই শেষ নয়, সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ডাক দিয়েছেন ট্রাম্প। এসব কার্যক্রমের মধ্য দিয়ে পরিষ্কার হচ্ছে এক ধরনের স্পষ্ট বার্তা, সেটা হলো স্বার্থের কারণে ইসরায়েলের শত্রু রাষ্ট্রগুলোর সাথেও সম্পর্ক স্থাপন করতে আগ্রহী ট্রাম্প। এর জেরে নেতানিয়াহুর সঙ্গে বন্ধুত্বে ভাটা পড়লেও তোয়াক্কা করতে রাজি নন তিনি। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের কেন্দ্রবিন্দু ছিল অর্থনীতি। এই ট্যুরে আরব নেতাদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে একাধিক উচ্চ মূল্যের চুক্তি। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনকের সঙ্গে $440 বিলিয়ন জ্বালানি বিনিয়োগ চুক্তি, আমিরাতের জাতীয় বিমান সংস্থা এতিহাদের 28টি ওয়াইড বডি বোয়িং বিমান কেনার মতো বড় বড় চুক্তির মধ্য দিয়ে ট্রাম্প নিজেকে প্রমাণ করেছেন ডিল মেকিং কিং হিসেবে। আমেরিকার অর্থনীতির সংকটকালে এমন চুক্তি মার্কিন বাজারে ফেরাচ্ছে বিনিয়োগকারীদের আস্থা, তৈরি হচ্ছে অসংখ্য কর্মসংস্থান। শুধু মধ্যপ্রাচ্যে নয়, অনেক দেশের সঙ্গেই অচিরেই বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কূটনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র যেন জানিয়ে দিচ্ছে ইসরায়েল এখন আর এককভাবে মার্কিন প্রশাসনের বিশ্বস্ত মিত্র নয়। ইরান হোক, সিরিয়া হোক কিংবা কাতার, নতুন বিশ্ব ব্যবস্থায় যেখানেই লাভের সম্ভাবনা সেখানেই সম্পর্ক গড়তে আগ্রহী আমেরিকা। আর এই নীতির সবচেয়ে বড় শিকার এখন ইসরায়েল। ভয়ঙ্করভাবে প্রশ্নের মুখে পড়েছে নেতানিয়াহুর একসময়ের পুরনো সুবিধাভোগী অবস্থান। বহুদিন থেকেই ইসরায়েলকে কেন্দ্র করে নির্ধারিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কৌশল। এখন সেই জায়গা দখল করছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আরব দেশগুলো। আঞ্চলিক শক্তির মোকাবেলা করতে উপসাগরীয় রাষ্ট্রগুলো আমেরিকার কাছ থেকে কিনছে আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম। সমরাস্ত্র চুক্তির মাধ্যমে সামরিক শক্তির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় হচ্ছে এসব দেশের কৌশলগত সম্পর্ক। তবে আরব প্রতিবেশীদের মাঝে আগামীতে ঠিক কতটা নিরাপদে থাকবে ইসরায়েলের অস্তিত্ব, সেটা নিয়ে দেখা দিচ্ছে অনিশ্চয়তা। ট্রাম্পের চালে কতখানি বদলাবে মধ্যপ্রাচ্যের রাজনীতি, সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আবারও কেবল আহ্বান আর নিন্দাতেই থেমে থাকলেন আরব বিশ্বের নেতারা। ফিলিস্তিনিরা গাজা ভূখণ্ড ছেড়ে কোথাও যাবে না, তাদের এই কড়া বার্তাতে এখন খুব একটা আর আসে যায় না আমেরিকার বন্ধু ইসরায়েলের। আরব নেতারা যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে আমেরিকার কাছ থেকে কয়েক কোটি বিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ব্যস্ত, যখন তারা ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দিতে ব্যস্ত, তখনই গাজায় আরো ভয়াবহ হামলার ছক কষছিল ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য ছাড়তে না ছাড়তেই গাজা ভূখণ্ডে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস নামের এই অভিযানে কেবল শনিবারই হত্যা করা হয়েছে 100-এরও বেশি ফিলিস্তিনিকে। গাজায় যখন চলছে ইসরায়েলিদের তীব্র আগ্রাসন আর গণহত্যা, তখন ইরাকের রাজধানী বাগদাদে বসেছে আরব লীগের সামিট। তাতে যোগ দিয়ে আরব নেতারা ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান। গাজাবাসী তাদের ভিটেমাটি ছেড়ে কোথাও যাবে না বলে সাফ জানিয়ে দেন সৌদি আরব সহ সামিটে যোগ দেয়া নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নেয়ার জন্য। আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাচ্ছি শান্তি সুসংহত করার লক্ষ্যে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে ও চাপ প্রয়োগ করতে। তিনি একজন মধ্যস্থতাকারী হিসেবে স্থায়ী শান্তি অর্জনের চেষ্টা করবেন, এই আশা আমাদের। যেমনটি 1970-এর দশকে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি অর্জনে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ভূমিকা ছিল।
তবে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের পুরো সময়টাতে গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধ নিয়ে জোরালো কোনো মন্তব্য করেননি তারা, বরং ব্যস্ত ছিলেন ট্রাম্পকে খুশি করতে, রাজকীয় বিলাসবহুল সংবর্ধনা দিতে আর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনতে। এমনকি মধ্যপ্রাচ্য সফরের সময়ই কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে গাজায় ফ্রিডম জোন বা মুক্ত অঞ্চল তৈরির ঘোষণাও দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সে সময় ট্রাম্পকে গাজায় যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিতে চাপ দেননি আরব নেতারা। এছাড়া গাজা থেকে 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তর করতে ট্রাম্প প্রশাসন কাজ করছে বলেও জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সেভেন সিস্টার্স নানা অভ্যন্তরীণ ও বহিরাগত ইস্যুতে হাতছাড়া হয়ে যায় কিনা এ নিয়ে ভারতের উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলেছে। এদিকে শিলিগুড়ি করিডোর দিয়ে বহু আগে থেকেই তেমন কোনো সুবিধা করতে পারছিল না ভারত সরকার, ফলে বাংলাদেশ ছিল তার একমাত্র নির্ভরতার জায়গা। ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ সংকটে পড়েছে। বাংলাদেশে তেমন কোনো সুবিধা করতে না পারায় এবার মিয়ানমার হয়ে সমুদ্রপথে যোগাযোগ পথ নির্মাণ করতে যাচ্ছে ভারত। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড NHIDCL এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানিয়েছেন। গত মার্চ মাসে চীনের বেইজিং সফরের সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন, ভারতের উত্তর পূর্ব অঞ্চলটি ভূবেষ্টিত বা ঘিরে থাকা অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, এই অঞ্চলের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই একমাত্র সমুদ্র পথে প্রবেশের সুযোগ করে দেয়, ফলে ঢাকা এই অঞ্চলের জন্য সমুদ্রপথের একমাত্র অভিভাবক। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, শিলং থেকে শিলচর পর্যন্ত 186.8 কিলোমিটারের দীর্ঘ একটি 4 লেন বিশিষ্ট মহাসড়ক নির্মাণের পরিকল্পনা করছে ভারত সরকার। এই সড়কটি জাতীয় মহাসড়ক NH6 এর অংশ হিসেবে তৈরি হবে। শিলং থেকে শুরু হয়ে এটি যাবে 5 গ্রাম পর্যন্ত। প্রকল্পটি চালু হলে শিলং থেকে শিলচরের যাত্রাপথ 8.5 ঘন্টা থেকে কমে 5 ঘন্টায় নেমে আসবে। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে এই মহাসড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে মিয়ানমারে বর্তমানে চলমান রয়েছে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে মিয়ানমারের রাখাইন প্রদেশের সিত্তে বন্দর পর্যন্ত নৌপথে যুক্ত করা হয়েছে। সেখান থেকে কালাদান নদী ব্যবহার করে পালেতুয়া পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা রয়েছে। পালেতুয়া থেকে মিজোরামের জরিনপুই পর্যন্ত একটি সড়ক পথ নির্মাণ করা হয়। শিলং থেকে শিলচর নতুন মহাসড়ক এই পরিবহন নেটওয়ার্ককে আরও বিস্তৃত করবে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে NHIDCL এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শিলচরকে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর ও আসামের বরাক উপত্যকার প্রধান প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশকে ছাড়াই কালাদান প্রজেক্টের মাধ্যমে এখন বিশাখাপত্তনম ও কলকাতা থেকে সরাসরি পণ্য উত্তর পূর্বাঞ্চলে পাঠানো সম্ভব হবে। বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একমাত্র যোগাযোগের পথ শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামেও পরিচিত। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য দিয়েও বিকল্প রুট রয়েছে। বাংলাদেশ সম্প্রতি আঞ্চলিক জলপথে নিরাপত্তা বজায় রাখতে বঙ্গোপসাগরে প্রবেশাধিকার সীমিত করেছে। এদিকে বাংলাদেশে ভারতের অর্থায়নে চলমান রেল সংযোগ প্রজেক্টগুলোরও নির্মাণ ও জরিপের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে ভারতকে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে দেখা যাচ্ছে। উত্তর ভারতের রেল অবকাঠামো জোরদার করার পাশাপাশি ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প সংযোগ স্থাপনের পরিকল্পনাও করছে দেশটি। এসব নতুন প্রজেক্টের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 3,500 থেকে 4,000 কোটি রুপি। ইফাত জাহান, বাংলাভিশন। আরব লীগের জন্মই হয়েছিল আরব জাতির স্বার্থ রক্ষার জন্য। সেই সংস্থাটি আজ একেবারেই নীরব দর্শক। গাজায় বর্বর আগ্রাসন, অসহনীয় অবরোধ, মানবিক বিপর্যয় আর লেবানন, সিরিয়ায় ইচ্ছামতো হামলা, সব মিলে ইসরায়েলের কারণে জ্বলছে গোটা অঞ্চল। অথচ একটিবারের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি আরব দেশগুলোর সম্মিলিত এই জোট। টেল আবিবের বিরুদ্ধে রাজনৈতিক চাপ, সামরিক কিংবা অর্থনৈতিক প্রতিরোধ তো দূরের কথা, শুধুমাত্র বৈঠকের পর বৈঠক আর বিবৃতি দিয়েই দায় সেরেছে সংগঠনটি। আরবদের এমন অর্থহীন অবস্থান সামনে আনছে পুরনো এক প্রশ্ন: 22টি দেশের এত বড় সংগঠনটি আদৌ কোনো কাজে আসে কি?
2023 সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন নিয়ে কয়েক দফা জরুরি বৈঠক করেছে আরব লীগ। গত 17 মে ইরাকের বাগদাদে অনুষ্ঠিত সংস্থাটির সবশেষ বৈঠকে বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সাথে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জানানো হয়েছে আহ্বান। অথচ স্পষ্ট করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেনি কোনো দেশ। ইসরায়েল বা তার মিত্রদের চাপে ফেলতে তেল রপ্তানির মতো কৌশলগত পদক্ষেপ নেয়ার কথা ওঠায়নি আরব লীগ। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, আরবদের স্বার্থ রক্ষার লড়াইয়ে মৃতপ্রায় আরব লীগ কি আবার কখনো ঘুরে দাঁড়াবে? 1945 সালে প্রতিষ্ঠিত আরব লীগের মূল উদ্দেশ্য ছিল আরব দেশগুলোর ঐক্য এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করা। সেই সাথে সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষাও ছিল তাদের দায়িত্ব। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই এটি হয়ে পড়ে একটি বিবৃতি নির্ভর সংস্থা। ফিলিস্তিন ইস্যুতে গত 7 দশকে একটিবারও শক্ত অবস্থান নিতে পারেনি আরব লীগ। মিশর ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি, ইরাক যুদ্ধ, সিরিয়ার ধ্বংসযজ্ঞ সব ক্ষেত্রেই সংগঠনটির ভূমিকা ছিল প্রায় না থাকার মতোই। গাজা সংকট প্রতিবারই আরব বিশ্বের নিষ্ক্রিয়তা এবং নেতৃত্বহীনতাকে নগ্নভাবে উন্মোচন করেছে। ইসরায়েলকে থামাতে কেন অক্ষমতা দেখিয়ে আসছে আরব লীগ? আরবদের জোট হয়েও আসলে কাদের স্বার্থ দেখছে এই সংগঠনটি? আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিভক্তি ও পশ্চিমা নির্ভরতার কারণেই মূলত ব্যর্থ সংগঠনে পরিণত হয়েছে আরব লীগ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এমনকি মরক্কো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার ব্যাপারে আগ্রহী। পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক গভীর করে তোলার মাধ্যমে নিজেদের আখের গোছানোই এসব রাষ্ট্রের মূল লক্ষ্য। ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার জন্য আরব লীগের দরকার হবে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতি। কিন্তু ঐক্য না থাকার ফলে একটি শক্তিশালী সামরিক ও কূটনৈতিক জোট হয়েও গাজা ইস্যুতে রীতিমতো পিঠ দেখাচ্ছে আরব লীগ। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কয়েকশো কোটি ডলারের চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরবদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে পকেটে ভরেছেন কোটি কোটি ডলারের বিনিয়োগ। মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোর চেয়ে ইসরায়েল সবসময় সামরিক দিক থেকে শ্রেষ্ঠ থাকবে, এটাই ছিল যুক্তরাষ্ট্রের এক সময়ের মূল লক্ষ্য। কিন্তু এবারের সফরে ট্রাম্প ঘোষণা দিয়েছেন এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অংশীদার সৌদি আরব। এসব পদক্ষেপের মাধ্যমে আরব সাথে মার্কিন সখ্যতা বৃদ্ধি পেলেও তলানিতে ঠেকেছে আরব লীগের পুনর্জাগরণের সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পেহেলগামের ঘটনার পর ঝিলম নদীর পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে ডোবাতে চেয়েছিল ভারত। এবার দেশটি নিজেই ডুবল বন্যার পানিতে। দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মহানগর বেঙ্গালুরু এক ভয়াবহ বন্যার কবলে পড়েছে। শহরের রাস্তাঘাট, আবাসিক এলাকা ও ব্যবসায়িক কেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জলাবদ্ধতার কারণে। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে মাত্র 12 ঘন্টায় একটানা 130 মিলিমিটার বৃষ্টি হয়, যা গত এক দশকে শহরের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাতের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর ফলে শহরের নানা এলাকা, বিশেষ করে করামাঙ্গলা, এইচএসআর লেআউট, মারাথাহাল্লি এবং ইন্দিরানগরের মতো অঞ্চল পানিতে তলিয়ে যায়। টাইমস অফ ইন্ডিয়া আরও জানায়, বৃষ্টির ফলে বেঙ্গালুরুর প্রায় 500টি বাড়ি প্লাবিত হয়েছে এবং অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে 12 বছর বয়সী এক শিশুও রয়েছে। দাবি করা হচ্ছে তারা একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এছাড়া শহরে একাধিক আন্ডারপাস ও প্রধান সড়ক ডুবে যাওয়ায় বহু মানুষ যানবাহনে আটকে পড়েন। বিবিসি জানায়, প্রযুক্তি নির্ভর এই শহরের প্রধান আইটি করিডোর, যাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে, তাও এই দুর্যোগ থেকে রেহাই পায়নি। বহু প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়, কারণ অফিসে যাতায়াত ছিল কার্যত অসম্ভব। একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যেখানে দেখা যায় গাড়ি, বাস এবং মোটরসাইকেলগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষ বুক সমান পানির মধ্যে চলাফেরা করছেন। সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই দাবি করেছেন, বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা নতুন কোনো সমস্যা নয়, বৃষ্টি হলেই এমন হয়, আর প্রতিবারই এখানকার মানুষ ভোগান্তির শিকার হয়। এটা মূলত 200 থেকে 300 মিটারের একটা ছোট এলাকাতেই হচ্ছে, কারণ এখানে কোনো নালা বা ড্রেনেজ সিস্টেম নেই, আর যেটুকু আছে সেটাও যথেষ্ট নয়। ফলে পুরো পানি রাস্তায় জমে থাকে আর আমরা ভোগান্তিতে পড়ি।
রাত ৩টা থেকে একই অবস্থা চলছে। আপনি দেখতে পাচ্ছেন রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে আর বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আমরা এখানে ব্যবসা চালাই, কিন্তু কোনো ক্রেতাই আসছে না। এই পরিস্থিতি মোকাবেলায় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার জানিয়েছেন, শহরের মোট ২১০টি বন্যাপ্রবণ এলাকার মধ্যে প্রায় ৭০% এলাকায় পানি নিষ্কাশনের সমস্যা ইতোমধ্যেই সমাধান করা হয়েছে এবং বাকি এলাকাগুলোতেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই ধরনের সংকট মোকাবেলায় শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অপরিকল্পিত নগরায়ন রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বেঙ্গালুরুর এই বন্যা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারত সরকার নিজ দেশের উন্নয়নে কতটা ব্যর্থ। পাশাপাশি পাকিস্তানের সাথে সংঘাতে দেশটির $৮৩ বিলিয়ন আর্থিক ক্ষতির বিষয়টি তো আছেই। মোদী সরকার কেন দেশের অভ্যন্তরীণ উন্নয়ন বাদ দিয়ে যুদ্ধের খরচ বাড়াচ্ছে, এমন প্রশ্ন খোদ ভারতীয়দেরই। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। নতুন করে এমন বিস্ফোরক তথ্য পেয়েছে মার্কিন প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের পর্যবেক্ষণে ধরা পড়েছে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিগুলোতে অস্বাভাবিক তৎপরতা, সামরিক যুদ্ধমহড়া, গোলাবারুদ স্থানান্তর সহ ব্যাপক কার্যক্রম। মোসাদ ও আইডিএফের গোপন বার্তা থেকেও মিলেছে একই রকম ইঙ্গিত। ইরানের মাটির গভীরে অবস্থিত পারমাণবিক কেন্দ্রগুলো হবে অভিযানের লক্ষ্য। ওয়াশিংটনের একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম CNN। সামরিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার অনুমোদন ছাড়া ইরানে হামলা চালালে পাল্টা জবাবে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে বোমা ফেলবে তেহরান। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক রিপোর্টে বলা হয়, ২০২৫ সালের মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার চেষ্টা করতে পারে ইসরায়েল। পাশাপাশি তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সুদূরপ্রসারী লক্ষ্য বাস্তবায়নে মনোযোগী তেল আবিব। CNN প্রকাশিত সংবাদে দেখা যায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের বিমান বাহিনীর সাহায্য কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইসরায়েল। তবে এমন হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে সাময়িক সময়ের জন্য বিলম্বিত করলেও স্থায়ীভাবে ধ্বংস করতে পারবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে পাল্লা দিয়ে বেড়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার আশঙ্কা। বর্তমানে তেহরানের সঙ্গে কূটনৈতিক চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে ইসরায়েল সরাসরি আক্রমণ চালাবে কিনা সেটা নির্ভর করবে পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরানের চলমান আলোচনার ফলাফলের উপর। ইরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনই ইসরায়েলকে সহায়তা করবে না। অন্যদিকে ইরানের ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ও সামরিক স্থাপনা ধ্বংসের জন্য প্রয়োজনীয় বোমা, জ্বালানি সহায়তা, গোয়েন্দা তথ্য যদি আমেরিকা না দেয়, তাহলে ইসরায়েলের পক্ষে এককভাবে অভিযান চালানো সম্ভব হবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনায় মূল দ্বন্দ্বের বিষয় হল ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধ না করে। এই কার্যক্রম বন্ধ না করে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কোনো চুক্তি হলে ঘোর বিরোধিতা করবে ইসরায়েল। নেতানিয়াহু ও তার পশ্চিমা মিত্রদের আশঙ্কা, পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি আছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করা কোনোভাবেই মানবে না ওয়াশিংটন। তার এমন দাবিকে বড় ভুল বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আমেরিকার সাথে চলমান আলোচনায় কোনো ফল হবে না, সম্প্রতি এমন আশঙ্কাও প্রকাশ করেন ইরানি এই নেতা। ইরানের উপর হামলার গোয়েন্দা সতর্কতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আলোচনার মাঝেই নতুন চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিন ভূখণ্ডে ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। বিশ্লেষকরা বলছেন, চলমান জটিলতার মাঝে আমেরিকার অনুমোদন ছাড়া ইরানকে টার্গেট করে একক অভিযান চালালে ইসরায়েল নিজেই ডেকে আনবে নিজের ধ্বংস। দেশটির এমন সর্বনাশা সিদ্ধান্ত হতে পারে নেতানিয়াহুর চূড়ান্ত পতনের কারণ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।
সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে অস্থিতিশীল করতে দেশটির ভেতরে ব্যাপক হারে গুপ্তচর বৃত্তি বাড়িয়ে চলেছে ইরান। অর্থের লোভ দেখিয়ে গুপ্তচর হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে ইসরায়েলিদেরই। মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তাদের গুপ্ত হত্যার ষড়যন্ত্র, স্পর্শকাতর তথ্য পাচার সহ নানা উদ্দেশ্যে কাজে লাগানো হচ্ছে ওই গুপ্তচরদের। এসব ষড়যন্ত্র নস্যাতে প্রতিনিয়ত হাই অ্যালার্টে থাকতে হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোকে। এরই মাঝে এবারে ইসরায়েলের ভেতর গুপ্ত হত্যা চালানোর ভয়াবহ এক ইরানি ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি জানিয়েছে তেল আবিব। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় 2 ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত ও পুলিশ বিভাগ। বিবৃতিতে দাবি করা হয়েছে, গ্রেপ্তার 2 ব্যক্তি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসকে হত্যার ষড়যন্ত্র করছিল। ইসরায়েলকে অস্থিতিশীল করতে ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলতেই চিরশত্রু ইরান এই অন্তর্ঘাতের ষড়যন্ত্র চালাচ্ছিল বলে বিবৃতিতে বলা হয়। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই 2 গুপ্তচর হাইফার কেফার আহিম এলাকায় কাটসের বাড়ির আশেপাশে গুপ্তচর বৃত্তির কাজ করছিল। সেখানে একটি নজরদারি যন্ত্র বসানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছিল তারা। ইসরায়েলিদের দিয়ে অন্তর্ঘাতমূলক ওই ষড়যন্ত্র বাস্তবায়নের পরিকল্পনা ভেস্তে দেয়ায় গোয়েন্দাদের সাধুবাদ জানিয়েছেন কাটস। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার 2 ব্যক্তির নাম রয় মিজরাহি ও আলমগ আতিয়াস। এর মাঝে মিজরাহি এ বছরের প্রায় পুরো সময় জুড়েই ইরানি নিয়োগকর্তাদের সাথে যুক্ত ছিলেন। এর ভেতর তিনি বেশ কয়েকবার ইরানিদের কাছে বিভিন্ন তথ্য পাচার করেন। এছাড়া ওই 2 গুপ্তচরের মাঝে বিস্ফোরক ও বিস্ফোরক যন্ত্র সহ একটি সন্দেহজনক ব্যাগ আদান প্রদানের কথা জানিয়েছে গোয়েন্দারা। তারা বিশেষ অ্যাপ ও ফোনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ রক্ষা করত বলে উল্লেখ করা হয়েছে। শিগগিরই এই 2 গুপ্তচরের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হবে। তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আবেদন করবেন আইনজীবীরা। শত্রুপক্ষের গুপ্তচর হিসেবে কাজ করলে নাগরিকদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে ধারাবাহিকভাবে সতর্কতা জানাচ্ছে সরকার। এর আগে চলতি সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের ওপর ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ইসরায়েলির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এছাড়া এবছরের জানুয়ারিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বিষয়ে ইরানের কাছে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে 2 রিজার্ভ সেনাকে গ্রেপ্তার করা হয়। তারও আগে কেবল গত বছরের ডিসেম্বরেই ইরানের গুপ্তচর হয়ে কাজ করার অভিযোগে প্রায় 30 ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়, যাদের বেশিরভাগই ইহুদি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।